আসসালামু আলাইকুম। অবাধ্য ভালোবাসা, লেখিকা নওশিন আদ্রিতা। পর্ব ১৬। নমি দাঁড়িয়ে আছে রেস্টুরেন্টের বাহিরে। হসপিটাল সবার জন্য খাবার নিয়ে এসেছে আওয়াজ আর নেওয়াজের সাথে। আইসক্রিম খেতে খেতে হঠাৎ করেই তার দৃষ্টি যায় সামনে দাঁড়িয়ে থাকা যুবক যুবতীর দিকে। যুবতীটিকে ঠিকভাবে না চিনলেও যুবকটা তার স্বল্প পরিচিত বটে। সে স্বল্প পরিচয়ে তার কোমল হৃদয়ে দাগ কেটেছিল। আদ্রিয়ানের গম্ভীর মুখে এক চিলতে হাসির রেখা, আর পাশেই দাঁড়িয়ে থেকে এক মনে নিজের কথা বলে যাওয়া অতীব সুন্দরী এক রমণী। নমির বুক চিরে বেরিয়ে আসে চাপা দীর্ঘশ্বাস। আপনার পাশে সে রমণীকে বড্ড মানিয়েছে আদ্রিয়ান সাহেব, কিন্তু এই মানানোটা আমার অবাধ্য মন মানতে নারাজ। না পাওয়া জিনিসগুলোর সৌন্দর্য একটু বেশিই হয়। সুখে থাকেন প্রিয়। এক অসমাপ্ত ভালোবাসার ইতি না হওয়া সূচনা হওয়ার আগেই শেষ হলো। নীর আদ্রিতাকে নামিয়েই চলে গেছে। আদ্রিতা বার কয়েক জিজ্ঞেস করেও লাভ হলো না, তাই এক প্রকার যুদ্ধে পরাজিত হয়ে হসপিটালের ভিতরে প্রবেশ করলো আদ্রিতা। স্যার, আমরা কই যাব? ভাবছি আমার সম্মানীয় শ্বশুর আর সম্বন্ধীর পিতা মহোদয়ের সাথে আলাপ করব একসাথে। আসিফ অবাক হলো। সম্মানীয় শব্দটা ঠিক হজম হচ্ছে না তার। এদিকে আসিফকে আরও এক ধাপ বদহজমের ডোজ দিতে নীর বলে উঠল, আসিফ, ড্যানিকে বলে দুইজনকে তুলে নিয়ে আসতো। দুইজনার সাথে আজ একটু ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলবো। কিন্তু স্যার, হঠাৎ আপনি তো তাদের সাথে বাড়িতেও দেখা করতে পারেন। আর বলো না আসিফ, আমার ওয়াইফিটা বড্ড সরল মেয়ে, এমনিতেই ঘৃণা করে, ভালোবাসা আর ঘৃণার মাঝে ঝুলছে। তার উপর যদি তার সামনে তার স্বামী নিজের নিয়ন্ত্রণ হারিয়ে নিজের শ্বশুর আর বাবাকে মারে, তাহলে বউ আমাকে বনবাসে পাঠাবে নিশ্চিত। সিটে মাথা এলিয়ে দিয়ে। স্যার, ভয়ে ভয়ে আসিফের কণ্ঠে নীর হাসে। কে বলবে তার সামনে বসে থাকা এই যুবকের বয়স 30+, 6 ফিট লম্বা, সুঠাম দেহে, শার্প শুটার আর ফাইটার কিনা তার সামনে মিনমিন করে কথা বলছে। আমার জানা মতে আমার শ্বশুর আমার বাবার কর্মচারী। সে সূত্রে ওনার ইনকাম সর্বোচ্চ 30,000। আচ্ছা, ধরলাম 40,000, রাইট? জি জি স্যার। তোমার মতে লোভী মেয়েরা কেমন হয়? নিজের স্যারের এমন প্রশ্নে হকচকিয়ে গেল আসিফ। নিজেকে ধাতস্থ করে বলে উঠল, টাকা লোভী, দামি দামি উপহার, শপিং, শো অফ, ঘোরাফেরা, অত্যাধিক পুরুষের সাথে মেলামেশা, এমন ধরনের। আসিফের কথায় হাসি নীর। আমার আর তোমার ম্যামের বিয়ের কারণ তো জানোই আসিফ। তোমার ম্যাম নাকি 40 লক্ষ টাকার বিনিময়ে আমাকে বিয়ে করতে রাজি হয়েছে। তার মানে নির্ঘাত সে টাকালোভী। এখন তোমার ভাষ্যমতে টাকালোভী মেয়েরা সারাদিন টাকা উড়াবে, দামি দামি উপহার চাইবে, অত্যধিক শো অফ করবে যাকে বলে। তোমার ম্যাম এর মাঝে এসব কোনো দিন দেখেছো আসিফ? আসিফ সাথে সাথে না করে। সে আসলেই কোনো দিন আদ্রিতার মাঝে এমন কিছুই দেখেনি। উল্টো তার অমায়িক ব্যবহারে সে মুগ্ধ। ভাইয়া ভাইয়া বলে তাকে ডাকে, যেখানে আসিফ তাকে ম্যাম বলে। সামান্য 30-40 হাজার বেতনের একজন ব্যক্তি তার 2 ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়িয়েছে। আদ্রিয়ানের কলেজটাও ছিল নামি দামি বেসরকারি কলেজ। তোমার ম্যাডামের গলায় যে নেকলেস ঝুলে সেটার দামই নির্ঘাত কয়েক লক্ষ টাকা। আর এইসব বাদ দিলাম, আমার শ্বশুরবাড়ির আশেপাশে কিছু বডিগার্ড পাহারা দেয়, তাও আবার চোখের আড়ালে। আপনি কি বলতে চাইছেন স্যার? কিছু একটা চোখের আড়ালে ঘটছে আসিফ, যা আমাদের খুব কাছেই, কিন্তু তবুও আড়ালে। আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু বুঝতে পারছি না। আর সে প্রশ্নের উত্তর দিতেই মিস্টার খান আর মিস্টার চৌধুরী দুজনকেই আমার লাগবে। হয়ে যাবে স্যার। নীরের ঠোঁটে বাঁকা হাসি ফুটে ওঠে। মেহেরের জ্ঞান ফিরছে ঘন্টা দেড়েক আগে। নার্স চেক আপ করে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই মেহের টের পায় কারো উপস্থিতি। সে চিনে এই গ্রান, এই মানুষটার আহাট। ছোটবেলা থেকেই তো এই এক পুরুষকে মন মাঝে বসত গেড়ে বসিয়ে দিয়েছে। নিজেকে ভুলে এই এক নামই জপে এসেছে চন্দ্র। মেহু, আমি জানি তুই জেগে আছিস। আমার তোর সাথে কথা বলা খুব জরুরি। প্লিজ আমার কথাগুলোর উত্তর দিয়ে দে। রিয়াজের করুণ কণ্ঠে বুক কাঁপল মেহেরের।
2 রাতের ব্যবধানে অনেক কিছুই পরিবর্তন হয়েছে, যা স্বাভাবিকভাবে বলে মেহেরের থেকে খুশি হয়তো আর কেউ হতো না। কিন্তু পরিস্থিতির এই অবস্থায় দাঁড়িয়ে নিজের খুশিটা কোথাও চাপা পড়ে গেছে। দীর্ঘশ্বাস ফেলে চোখ মেলে তাকায় মেহের। বলুন, কি বলতে চান? কৃষ্ণময়ী কে? আর তার জায়গায় তুই ছিলি কেন? আর ওইখানে ওইসব কি হচ্ছিল? কেন হচ্ছিল? কোথায় আমার কৃষ্ণময়ী? আমার কৃষ্ণময়ী কথাটা কানে প্রবেশ করতে মেহেরের নিঃশ্বাসটাও যেন থেমে যায়। হৃদয়ে স্পন্দনের গতিটাও যেন বেড়ে যায় বহুগুণ। কৃষ্ণময়ী এক ছলনা ছিল রিয়াজ ভাই, যে নিজের কাল্পনিক দুনিয়াতেই বিরাজ করত, যার সুখ পাখি ছিল তার চন্দ্র। কিন্তু সে চন্দ্র তাকে খুব সুন্দরভাবে ক্ষত করে দিয়েছে রিয়াজ ভাই। খুব স্বল্প ছিল তার চাওয়া, তার চন্দ্র তার স্বপ্নপুরুষের রূপে সাজুক তাকে দেখে কৃষ্ণময়ী। আরও কয়েক বছর বাঁচুক, কিন্তু এই নিষ্ঠুর সমাজ কি মানতে দিবে তার চন্দ্র যে সৌন্দর্যের প্রতীক? আর সে কলঙ্ক? মেহের। নিয়াজ ধমকে ওঠে। সে ধমকে মেহের হাসে। এই পৃথিবী এত নিষ্ঠুর কেন রিয়াজ ভাই? এত নিষ্ঠুর না হলেও তো চলতো, তাই না বলুন? মনে আছে যেদিন আপনার আর পুতুলের বিয়ের তারিখ ঠিক করা হয়েছিল? সেদিন এই নিষ্ঠুর মানুষগুলো আমার চোখের পানি দেখেও দেখেনি। কেন জানেন রিয়াজ ভাই? রিয়াজের মনে পড়ে মাস 7 আগের কথাগুলো। অতীত চৌধুরী বাড়িতে আজ রমরমা পরিবেশ। পুরো বাসা মেহমানের আওয়াজে ভরে আছে। থাকবেও না কেন? রিয়াজের হবু শ্বশুরবাড়ির লোক এসেছে। আজকে রিয়াজের ডেট ফিক্স করা হবে। রিয়াজ চেয়েছিল আরও কিছুদিন পরে এই আয়োজন করতে, কারণ আদ্রিতা এই মুহূর্তে এখানে উপস্থিত নেই। কিন্তু পুতুলের বাবা আজকেই বিয়ের ডেট ঠিক করতে চায়, আর সেজন্য রিয়াজের বাবাও আর মানা করেনি। রিয়াজের পাশেই শাড়ি মুড়িয়ে বসে আছে পুতুলের ঠোঁটে তার লেগে রয়েছে লাজুক হাসি। কিন্তু এই হাসিটা কেন যেন রিয়াজের মন নাড়াতে সক্ষম হচ্ছে না, যেখানে পুতুল নামক রূপবতী রমণীর হাসিতে যে কোনো ছেলে ঘায়েল হয়ে যাবে। কিন্তু রিয়াজের চোখ আটকে আছে শ্যামাকন্যার বিষণ্ণ চোখের দিকে। সে জানে এই চোখের বিষণ্ণতা তার কারণেই রিয়াজ বিরাজ করছে। কিন্তু তার কি আসলেই কিছু করার আছে এখন? পানি তো বহু দূরে গড়িয়ে গেছে। কি করবে সে? মেহেরকে রান্নাঘরে চুপচাপ বসে থাকতে দেখে এগিয়ে আসেন মেহেরের আম্মু। নিজের মাকে নিজের কাছে এগিয়ে আসতে দেখে চোখের কোণায় জমে ওঠে পানি। আলতো হাতে মুছে নেয়। কি হয়েছে? এখানে একা দাঁড়িয়ে আছিস কেন? নবমীর সাথে কাজে হাত দিলেও তো পারিস। যাচ্ছি। কি হয়েছে তোর? কই কিছু না তো। জোরপূর্বক হেসে, একটা কথা কি জানিস, মেয়েদের চোখ পড়ার অসীম ক্ষমতা থাকে তার মায়েদের। সেজন্যেই তো আমার চোখ পড়ার ক্ষমতা তোমার নেই। নিজের মেয়ের মুখে এই তিতা সত্যি শুনে আঁতকে উঠলেন তিনি। করুণ কণ্ঠে মেয়েকে বললেন, এইভাবে বলছিস কেন? আমি তো তোর মা। মেহের সেখান থেকে যেতেই চৌধুরী বাড়ির ছোট গিন্নি দীর্ঘশ্বাস ফেলেন। তিনি জানেন তার মেয়ে কি চায়, কিন্তু তার হাতে কিছুই করার নেই, কারণ উনি নিরুপায়। মেহের এই চাওয়া প্রশ্রয় দেওয়া মানেই চৌধুরীদের বড় একটা লসের শিকার হওয়া, আর সেজন্যই স্বামীকে নিজের মেয়ের এই চাওয়া সম্পর্কে অবগত করতে পারেননি তিনি। মেহেরের কাছে যেতেই নীরুল চৌধুরী, নীরের ছোট চাচা আর মেহেরের বাবা, তাকে হাতের ইশারায় নিজের কাছে ডাকেন। মেহেরও নিজের বাবার ডাকে উপেক্ষা করতে পারেননি। জি বাবা, আমার পাশে বসো মা। চোখ মুখের এই অবস্থা কেন? তুমি কি অসুস্থ? নীরুল চৌধুরীর কণ্ঠের অস্থিরতা বুঝল মেহের। সামান্য হাসার চেষ্টা করে বলে উঠল, না বাবা, এমনি সামনে পরীক্ষা, সেজন্য একটু চিন্তায় আছি। তেমন কেন? কোনো ব্যাপার না। সত্যি মা? বাবা। মেহের আর নীরুল চৌধুরীর কথোপকথন এর মাঝে কবিতার বাবা বলে ওঠেন, কোনো সমস্যা ভাইজান? আরে না না, আসলে কাজের চাপে মেয়েকে ঠিকমতো সময় দেওয়া হয়ে ওঠে না, এই জন্যেই মেয়ে আমার অভিমান করেছে। ও বেশ তো, মেয়েরা একটু বাবার প্রতি বেশি অভিমানী হয়, একটুতেই অভিমানে গাল ফুলিয়ে নেয়। যত আবদার তাদের বাবার কাছে। মেহের গুটি গুটি মেয়ে বসে আছে গুটিসুটি মেরে তার বাবার বুকের সাথে লেপ্টে। নীরুল চৌধুরীও নিজের মেয়েকে এক হাতে আগলে রেখেছেন। নাহিদ চৌধুরী বলে ওঠেন, তাহলে বিয়ের ডেট ঠিক করা যাক।
বিয়ের কথা কানে আসতেই মেহের চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ে অশ্রুবিন্দু। রিয়াজের চোখে ঠিক সেটা ধরা দেয়, কারণ রিয়াজের সামনেই বসেছিল মেহের। নমিও নিজের বোনের অশ্রু দেখতে পায়, কিন্তু সেও নিরুপায়। যেখানে তার ভাই তাকে চায় না, সেখানে কী বা করতে পারে সে? মেহের নিশ্চুপভাবে বড়দের কথা শুনছে, আর চোখের পানি নিজের বাবার পাঞ্জাবি ভিজাচ্ছে। নিরুল চৌধুরী সবার সামনে কিছু বলতেও পারছে না, কিন্তু অনেকক্ষণ অবধি এমন হয় উনি এবার চিন্তায় পড়ে যান। কিসের জন্য তার মেয়ে এইভাবে চোখের পানি ফেলছে? কিসের কষ্ট তার? সে কি বাবার উপর অভিমান করে এই পানি ঝরাচ্ছে, নাকি মেয়ের জীবনে এমন কিছু চলছে যার খবর উনি জানেন না? বড্ড আদরের মেয়ে তার। সে যেদিন থেকে তাকে এই বাড়িতে নিয়ে এসেছে সবটুকু দেয়ার চেষ্টা উনি করেছেন। নিজের ছেলের প্রতি ওনার যতটুকু ভালোবাসা ছিল তার চেয়ে দ্বিগুণ তিনি তার মেয়েকে ভালোবাসেন। কোনো ইচ্ছা তিনি তার অপূর্ণ রাখেননি। সে কারণেই এই কান্না কিসের? কিসের এই আহাজারি? বেশ অনেক সময় যাবৎ মেহের কোনো রেসপন্স না দেখে চিন্তায় পড়ে যান নিরুল চৌধুরী। সবার সামনেই মেয়েকে ঝাঁকাতেই মেহেরের কোনো রেসপন্স না পেয়ে উনি ভয় পেয়ে যান। মেহের মা, আমার চোখ খুলো। নিরুলের মুখে এমন কথা শুনে আলোচনা সেখানেই থেমে যায়। সবাই মেহেরের হঠাৎ জ্ঞান হারানোর ব্যাপারটায় চমকে ওঠে। আওয়াজ নেওয়াজ বোনের কাছে ছুটে আসে। রিয়াজ মেহেরের দিকে এগোতে নিলে আওয়াজ হাতের ইশারায় থামিয়ে দেয়। ব্যাপারটায় বেশ আঘাত হয় রিয়াজ, কিন্তু কিছু না বলেই দূরে দাঁড়িয়ে থাকে। আর তার সপ্তাহ 2-1 পরেই মেহের উড়াল দেয় বিদেশে। অবশ্য সেটাই জানত সবাই, কিন্তু মেহের বিদেশে যায় না। রিয়াজকে না দেখতে পাওয়ার ভয়ে সে দেশেই থেকে যায় সবার আড়ালে, চৌধুরী নিবাস থেকে কিছুটা দূরে এক বাড়িতে। আর সেটাই তার কাল হয়ে দাঁড়িয়েছিল। মেহের যখন তার মায়ের গর্ভে, তখন বিরাট অ্যাক্সিডেন্টে মারা যায় মেহেরের বাবা মা। ভাগ্যক্রমে বেঁচে যায় মেহের। নিজের স্ত্রীর বোনের প্রিম্যাচিউর বেবিকে নিজের কাছে নিয়ে আসে নুরুল। মেয়ের খুব স্বাদ ছিল লোকটার, আর সে স্বাদ পূরণ করতে মেহের এসেছিল তার কোলজুড়ে। আদর করে নিজেই নিজের মেয়ের নামকরণ করেছিলেন উনি মেহের। মেহেরবানি চলবে।